আমেরিকা ইরানের মধ্যে সরাসরি সামরিক উত্তেজনা কিছুটা কম মনে হচ্ছিল, কিন্তু এটি সত্যি এখন সংঘাতে পরিণত নিয়েছে। আমরা কি আরো একটি বড় যুদ্ধের আগে সামরিক বিরতি দেখছি? আপনি বলছেন যুদ্ধ শুরু হয়ে গেছে। না, যুদ্ধ শুরু হয়নি। বলতে পারেন যে যুদ্ধ বিরতি স্বাক্ষরিত হয়েছিল, সেই যুদ্ধ বিরতি লঙ্ঘিত হয়েছে। এখন যেটা ঘটছে এটাকে বলে টিট ফর ট্যাট। একজন ঢিল ছুটছে, অন্যজন পাটকেল ছুটছে। ঢিল ছুটছে ঠিক ইরান, তার জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক আয়োজন করে বিশাল পরিমাণ ব্যবস্থা নিয়ে পাটকেল ছুটছে। মূল লক্ষ্যটা কি? ইরানকে বুঝিয়ে দেয়া, ভাই আমি আমেরিকা, আমার সঙ্গে তুমি পাঙ্গা লড়তে এসো না। অন্যদিকে ইরান বলছে যে আমার তো একটাই অস্ত্র, তোমার সঙ্গে যুদ্ধ করে পারবো না আমি, কিন্তু এই হরমুজ প্রণালী, এটা হচ্ছে আমার নিউক্লিয়ার অস্ত্র। ইসরায়েলি মিডিয়া, ইসরায়েলি গোয়েন্দা মাসাদ, ইসরায়েলি অ্যাডমিনিস্ট্রেশন বলছেন যে ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেছে ইরান। সো প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার কথিত পরিকল্পনা যেটা আছে, এটা কি বাস্তব হুমকি নাকি রাজনৈতিক বার্তা? খুব স্বাভাবিক, আপনি যদি একটা দেশের তাদের সবচেয়ে প্রিয় নেতাকে আপনি হত্যা করেন, সেই দেশের ইনফ্রাস্ট্রাকচার যদি ধ্বংস করে দেন, সেই দেশকে যদি আপনি মিসাইল সিস্টেম থেকে শুরু করে তাদের ডিফেন্স সিস্টেম সবকিছুকে যদি আপনি ধ্বংস করে দেন, তাহলে সে দেশের মানুষ আসলে কি এক্সপেক্ট করবে? খুব স্বাভাবিক, সে দেশের মানুষ তো হত্যা করতেই চাবে। ইসরায়েল এই তথ্যটি দিয়ে তারা সবসময় আমেরিকার পাশে একটা ভালো মানুষ হিসেবে, ভালো দেশ হিসেবে বা ভালো একটা ফ্রেন্ড হিসেবে, অ্যালাই হিসেবে তারা থাকতে চায়। এখন এটার মধ্যে দিয়ে কি মধ্যপ্রাচ্যে কোনো নীতি পরিবর্তন হবে কিনা, বা দেখেন, আমরা ডোনাল্ড ট্রাম্প অবশ্যই চেষ্টা করবে, বা আমেরিকার মিডিয়া অবশ্যই চেষ্টা করবে, বিশেষ করে রিপাবলিকান মিডিয়ারা অবশ্যই চেষ্টা করবে যে এই তথ্যগুলোকে কিভাবে ডোনাল্ড ট্রাম্পের ফেভারে ইউজ করা যায়, এবং ডোনাল্ড ট্রাম্প সেটা ব্যবহার করবে, কারণ আমাদের দরকার এক্সকিউজ। আমরা জানি যুদ্ধ আবারও শুরু হয়ে গেছে। ইরান ইসরায়েলকে অবশ্যই আনতে হবে, এবং আমেরিকা। সো এই যে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের সাময়িক সমাপ্তি অনেকে মনে করছিলেন অথবা আশা করছিলেন একটি দীর্ঘমেয়াদী শান্তির ব্যাপার, কিন্তু সাম্প্রতিক আমেরিকা ইরানের মধ্যে সরাসরি সামরিক উত্তেজনা কিছুটা কম মনে হচ্ছিল, কিন্তু এটি সত্যি এখন সংঘাতে পরিণত নিয়েছে। আমরা কি আরো একটি বড় যুদ্ধের আগে সামরিক বিরতি দেখছি? এবং অনেকেই প্রশ্ন করছেন এই যুদ্ধে আসলে প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনা কি, নাকি কোনো পরিকল্পনা আছে কিনা, তেহরানের দীর্ঘমেয়াদী স্ট্র্যাটেজি কি, এবং প্রেসিডেন্ট ট্রাম্পেরই বা স্ট্র্যাটেজি কি? চলুন শুরু করি আপনার কাছ থেকে। ধন্যবাদ হাবিব ভাই। রশিদ ভাই, আসসালামু আলাইকুম। আমি আপনার ব্যাখ্যার সঙ্গে পুরোপুরি একমত নই। আপনি বলছেন যুদ্ধ শুরু হয়ে গেছে। না, যুদ্ধ শুরু হয়নি। বলতে পারেন যে যুদ্ধ বিরতি স্বাক্ষরিত হয়েছিল, সেই যুদ্ধ বিরতি লঙ্ঘিত হয়েছে। লঙ্ঘনের অর্থ যুদ্ধ শুরু হওয়া নয়। আমরা একটা কথা ইংরেজিতে বলি, পারফরমেটিভ অ্যাক্টস, লোক দেখানো কাজ করি আমরা। দেখবেন যে মিটিং এ আমরা টেবিল চাপড়িয়ে কথা বলি, তার উদ্দেশ্য হচ্ছে যে অপর পক্ষকে আমার কথাটা চোখে আঙ্গুল দিয়ে বোঝানো, কানে আঙ্গুল দিয়ে বোঝানো। এখন যেটা ঘটছে এটাকে বলে টিট ফর ট্যাট। একজন ঢিল ছুটছে, অন্যজন পাটকেল ছুটছে। ঢিল ছুটছে ঠিক ইরান, তার জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক আয়োজন করে বিশাল পরিমাণ ব্যবস্থা নিয়ে পাটকেল ছুটছে। লক্ষ্যটা কি, মানে মূল ঘটনাটা কি? আপনারা জানেন যে চুক্তিটা হয়েছিল, তার যে 5 নম্বর ধারা, যদি সেখানে ফিরে যান তাহলে ব্যাপারটা বুঝবেন। 5 নম্বর ধারায় বলা হয়েছে যে হরমুজ প্রণালী ইরান উন্মুক্ত রাখবে 60 দিনের জন্য, পুরো চুক্তির 60 দিনের জন্য, এবং তারা তাদের বেস্ট এফোর্টস ব্যয় করবে এটাকে নিরাপদ করতে। আবার বলি, হরমুজ প্রণালী খোলা থাকবে এবং ইরান তার বেস্ট এফোর্ট, সবচেয়ে সর্বোত্তম চেষ্টা চালাবে যাতে করে এই যাতায়াতটা নির্বিঘ্ন হয়। এটা 1 নম্বর। 2 নম্বর, সেখানে বলা হচ্ছে কোনো চার্জ করা যাবে না, কোনো রকমের টোল বা ট্যাক্স দেওয়া যাবে না, এখানে বলা আছে। 3 নম্বর বলা আছে যে যে সমস্ত মাইন বা অন্যান্য এক্সপ্লোসিভ আছে ইরান তা রিমুভ করবে। আর 4 নম্বর বলা হচ্ছে যে ফিউচার অ্যাডমিনিস্ট্রেশন, ভবিষ্যতে কি হবে। ইরান ওমানের সঙ্গে কথা বলে একটি অভিন্ন ব্যবস্থাপনা নির্মাণ করবে যাতে এই পথ দিয়ে জাহাজগুলি নিরাপদে যেতে পারে, ইরান ওমানের সঙ্গে সহযোগিতায় বা মধ্যস্থতায়। এই হলো মূল 4টি ধারা। এই 4টি ধারাকে ইরান একভাবে ব্যাখ্যা করছে, আমেরিকা একভাবে ব্যাখ্যা করছে। ইরান বলছে যে এই 4টি ধারাতে বলা হচ্ছে যে আমরা জাহাজ ছেড়ে দেবো, কিন্তু আমার গাইডেন্সে, আমার পারমিশনে, আমার ব্যবস্থাপনায়। বলে ইরান কি করে, আমেরিকা বলছে না, তা নয়, তোমার ব্যবস্থাপনা নয়, এটা সব জাহাজই খোলামেলা ভাবে যেতে হবে। ইরান কি করেছে,
হরমুজ যদি দেখে থাকেন ম্যাপে আপনারা, হরমুজ প্রণালীর দুটো দিক, সব জাহাজের সব তো দুটো দিকই থাকে, একদিকে ওমান, একদিকে ইরান। ইরান বলছে যে জাহাজগুলিকে এই আমার সমুদ্র সীমার পাশ দিয়ে যেতে হবে, আর আমেরিকা বলেছে কোন কোন জাহাজকে ওমানের পাশ দিয়ে যাবার জন্য। ইরান বলেছে যদি ওই পাশ দিয়ে যায় আমি কিন্তু হামলা করতে পারি, এবং 3টি জাহাজকে তারা হামলা করেছে বা হামলার ঘটনা ঘটেছে। পরে অবশ্য বলা হচ্ছে না আমরা করিনি, এটা প্রজেক্টাইল, একটা আগুনের গোলা যে সেখানে লেগেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাপক হারে হামলা করেছে। প্রায় 117টি 170টি স্থাপনে হামলা হয়েছে। প্রথমে বলা হয়েছে 80টি, পরে 90টি, এখন আপনি ঠিকই বললেন 170টি স্থাপনে হামলা হয়েছে, ব্যাপক হামলা হয়েছে। কিন্তু মূল লক্ষ্যটা কি? ইরানকে বুঝিয়ে দেয়া, ভাই আমি আমেরিকা, আমার সঙ্গে তুমি পাঙ্গা লড়তে এসো না। অন্যদিকে ইরান বলছে যে আমার তো একটাই অস্ত্র, তোমার সঙ্গে যুদ্ধ করে পারবো না আমি, কিন্তু এই হরমুজ প্রণালী এটা হচ্ছে আমার নিউক্লিয়ার অস্ত্র, আমি এটাকে ব্যবহার করবই। এখন এই যে পাল্টাপাল্টি লড়াই, সর্বশেষ কি অবস্থা আছে, আজকের ঘটনাটা কি ঘটেছে আজকে জানতে পারছি আমরা, তারা আবার কথা বলা শুরু করেছে। দুই পক্ষই বলছে। ট্রাম্প সাহেব কি বলেছেন? ট্রাম্প বলেছেন যে দি ট্রুস ইজ ওভার, সন্ধি শেষ হয়ে গেছে, কিন্তু কথা চলবে। তিনি নেটোর মিটিং এ টার্কিতে যে বললেন যে শেষ, ওই যে এমওইউ করেছিলাম ইটস ওভার, কিন্তু কথা চলতে পারে। এই কথা বলার অর্থই হচ্ছে যে তিনি চান না যুদ্ধ রিজিউম হোক। ইসরায়েলি মিডিয়া, ইসরায়েলি গোয়েন্দা মোসাদ, ইসরায়েলি অ্যাডমিনিস্ট্রেশন বলছেন যে ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেছে ইরান। সো প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার কথিত পরিকল্পনা যেটা আছে, এটা কি বাস্তব হুমকি নাকি রাজনৈতিক বার্তা? ইসরায়েলের দাবি ইরান প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেছিল, এখনো করছে। এখন পর্যন্ত যে তথ্য তাদের কাছে এসেছে তার ভিত্তিতে এই দাবিকে আপনি কতটা বিশ্বাসযোগ্য মনে করেন? আর যদি এই অভিযোগ সত্য হয় তাহলে আমেরিকার মধ্যপ্রাচ্য নীতি এবং ইরানের প্রতি ওয়াশিংটনের অবস্থা কতটা পরিবর্তিত হতে পারে বলে আপনি মনে করেন? আসলে প্রেসিডেন্ট ট্রাম্প এই কথাটা বলেছেন, আমরা প্রথমে এই কথাটাই শুনেছি ওয়াল স্ট্রিট জার্নালের কাছে, এবং ওয়াল স্ট্রিট জার্নাল থেকে আমরা জানতে পারলাম যে ইসরায়েল তো একটা তথ্য সংগ্রহ করা মেশিন মধ্যপ্রাচ্যে, যার ফলে তাদের ইন্টেলিজেন্স কিন্তু অনেক স্ট্রং। তো ইসরায়েল এসব ইন্টেলিজেন্স আমেরিকাকে সরবরাহ করে, যদিও কখনো কখনো এসব ইনফরমেশনের ভিত্তিতে আমেরিকা অনেক মধ্যপ্রাচ্যে তাদের পলিসি চেঞ্জ করে, অ্যাকশনস নেয়। কখনো কখনো এগুলো ইনফরমেশন সত্য হয়, আবার কখনো ইসরায়েল নিজস্ব যে অবজেক্টিভ আছে মধ্যপ্রাচ্যে, তার যে হ্যাজিমনি, সেটাকে রিয়ালাইজ করার জন্য এই ধরনের তথ্য কখনো নিয়ে আসতে পারে। তো আমরা যদি এটা দেখতে পারতাম যে এগুলো বহু মিডিয়ার মাধ্যমে আসতো, ফ্যাক্ট গুলো আসছে, তাহলে হয়তো আমাদের মধ্যে একটা কম্পারেটিভ ট্রাস্ট তৈরি হতো। তবে এই মুহূর্তে আমি যেটা আপাতত দৃষ্টিতে মনে করি যে দেখেন, এটা খুব কমন সেন্সের ব্যাপার যে আপনি একটা দেশের প্রধান নেতাকে হত্যা করেছেন, তার পরিবারকে হত্যা করেছেন, আপনি 47 জন মানুষকে হত্যা করেছেন, তাদের ফ্যাসিলিটি গুলোকে আপনি অবলিটারেট করে দিয়েছেন, তারপরে আপনি তাদের স্কুলে আপনি বম্বিং করেছেন, ওখানে অনেকগুলো স্কুলে বম্বিং করে বাচ্চাদের মারা হয়েছে এবং সাধারণ মানুষ মারা গিয়েছে, তাদের ইনফ্রাস্ট্রাকচারকে ড্যামেজ করে দেওয়া হয়েছে। এরপরে একটা দেশ আসলে কি এক্সপেক্ট করতে পারে? আপনি খমেনির যদি আপনি জানাজাতে দেখেন যে সেখানে কিন্তু বড় ধরনের এরকম প্লে কার্ড ব্যানার ছিল যে উইল কিল ট্রাম্প, রাইট? এই ধরনের কথাও কিন্তু হতে পারে। খুব স্বাভাবিক, আপনি যদি একটা দেশের তাদের সবচেয়ে প্রিয় নেতাকে আপনি হত্যা করেন, সেই দেশের ইনফ্রাস্ট্রাকচার যদি ধ্বংস করে দেন, সেই দেশকে যদি আপনি মিসাইল সিস্টেম থেকে শুরু করে তাদের ডিফেন্স সিস্টেম সবকিছুকে যদি আপনি ধ্বংস করে দেন, তাহলে সে দেশের মানুষ আসলে কি এক্সপেক্ট করবে? খুব স্বাভাবিক, সে দেশের মানুষ তো হত্যা করতেই যাবে। এবং ইসরায়েল এই তথ্যটি দিয়ে তারা সবসময় আমেরিকার পাশে একটা ভালো মানুষ হিসেবে, ভালো দেশ হিসেবে, বা ভালো একটা ফ্রেন্ড হিসেবে, অ্যালাই হিসেবে তারা থাকতে চায়। এবং এইসব ইনফরমেশন দিয়েই কিন্তু আমেরিকার কাছে একটা বড় ধরনের ট্রাস্ট কিন্তু ইসরায়েল অর্জন করেছে, যার ফলে ইসরায়েলকে যে কোনো ভাবে ডিফেন্ড করার জন্য কিন্তু আমেরিকা মধ্যপ্রাচ্যে তাদের সর্বোচ্চ শক্তি এবং সর্বোচ্চ চেষ্টা কিন্তু আত্মনিয়োগ করে। এবং এমন কথাও আমরা ইদানিং শুনছি যে যেভাবে করে ইরান মধ্যপ্রাচ্যের কুয়েত কিংবা বাহরাইনে কিংবা ইউএইতে কিংবা সৌদি আরবে যেভাবে আমেরিকান বেসগুলোতে আক্রমণ করেছে, এরপরে আমেরিকা আসলে ওই অঞ্চলে কোনো বেস না রেখে সব বেসগুলো ইসরায়েলে নিয়ে চলে আসবে এবং ইসরায়েলই হবে আমেরিকার সবচেয়ে বড় বেস, এবং সেখান থেকে আমেরিকা পরবর্তীতে মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণের সম্পূর্ণ ব্যবস্থা করবে। আসলে ইসরায়েল তো চাই এমন কিছু, ইসরায়েল তো চায় যে সেখানে, মানে ইসরায়েল এককভাবে তো ওখানে লড়ার মতো শক্তি রাখে না। ইসরায়েল চায় যে আমেরিকার শক্তিটাকে সেখানে ব্যবহার করতে, এবং আমেরিকার যে পাওয়ারফুল দেশ, এটা শক্তিটাকে যতদিন পর্যন্ত ইসরায়েল কাজে লাগাতে পারবে ততদিন পর্যন্ত তাদের উদ্দেশ্য চরিতার্থ হবে, এবং সেই উদ্দেশ্যে ইসরায়েল এতদিন ধরে চলে আসছে, এটা আমাদের কাছে সবার কাছে অবভিয়াস। হাউএভার এখন এটার মধ্যে দিয়ে কি মধ্যপ্রাচ্যে কোনো নীতি পরিবর্তন হবে কিনা, বা দেখেন, আমরা ডোনাল্ড ট্রাম্প অবশ্যই চেষ্টা করবে, বা
আমেরিকার মিডিয়া অবশ্যই চেষ্টা করবে, বিশেষ করে রিপাবলিকান মিডিয়ারা অবশ্যই চেষ্টা করবে যে এই তথ্যগুলোকে কিভাবে ডোনাল্ড ট্রাম্পের ফেভারে ইউজ করা যায়, এবং ডোনাল্ড ট্রাম্প সেটা ব্যবহার করবে, কারণ আমাদের দরকার এক্সকিউজ। আপনি যদি ইরানের সাথে আমেরিকার কম্পেয়ার করেন, ইরান কিন্তু এত শক্তিশালী দেশ না যে আমেরিকা এসেছে আঘাত করতে পারে, আমেরিকাকে ধ্বংস করতে পারে। আমেরিকা যেভাবে করে হাসান ফেরদৌস সাহেব বলেন যে টিট ফর ট্যাট, ওরা ঢিলটা মারলে আমরা পাটকেল মারবো, এই শক্তি আমরা রাখি। আমরা দীর্ঘদিন যুদ্ধ চালিয়ে যাওয়ার শক্তিও রাখি, আমরা প্রয়োজনে ইসরায়েলকে প্রক্সি হিসেবে ইউজ করারও শক্তি আমরা রাখি। এখন কথা হচ্ছে যে তারা এই ধরনের তাদের মানে যে সেন্টিমেন্ট, যেটা আমাদের প্রেসিডেন্ট ট্রাম্প বলেন যে দে আর দ্য স্কামস, they are lunatic person, if they would have the nuclear weapon they must use the nuclear weapon, এবং তাদেরকে বিশ্বাস করে না, they are the cheats, এই যে শব্দগুলো ব্যবহার করা হচ্ছে, এটা তো একটা মনে করেন যে ইরান, আপনাকে বুঝতে হবে এটা তো কোনো মানে আমেরিকান ভ্যালু এন্ড প্রিন্সিপাল যেভাবে করে ডেভেলপ করেছে, হিউম্যান রাইটস, কথা বলার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, মানুষের, এগুলো কিন্তু ইরানে ডেভেলপ করে।